নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী। বিভিন্ন সংগঠনের তরফ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়িতে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় উত্তরবঙ্গের জেলা থেকেই সেরার শিরোপা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী পালনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। তার 163তম জন্ম জয়ন্তী পালনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি এদিন যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ভবন সভাকক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ধীমান বারৈ, সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, এসডিআইসিও ইন্দ্রজিৎ সাহা প্রমুখ। বিভাগীয় নির্দেশিকা অনুযায়ী আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী ধীমান বারৈ মহাশয় এবং মহকুমার শাসক সদর শ্রী তমজিৎ চক্রবর্তী মহাশয়। তো বিভিন্ন অনুষ্ঠান সমবেত আবৃত্তি, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য ইত্যাদি সহযোগে আমরা আজকের এই দিনটি উদযাপন করছি এবং আজকের দিনটি আপনারা জানেন আমাদের কাছে ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গর্বের। তো পূর্ণ মর্যাদায় আমাদের লক্ষ্য পূর্ণ মর্যাদায় আজকের দিনটি উদযাপন করা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই দিনটিকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আজকের দিনটি। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই দিনটিকে সামনে রেখেই জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাড়ম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হয়। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের উপস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসব পালিত হয়। মাল্যদান করেন চেয়ারপারসন পাপিয়া পাল সহ ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা। এরপর শুরু হয় মাল্যদান কর্মসূচি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সেই নিয়েও আলোচনা হয় এখানে। আজ 25শে বৈশাখ, অত্যন্ত একটি আনন্দের দিন। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী দিবস। 150 বছর পেরিয়ে যাবার পরেও যে মহামানবের উপস্থিতি আজও সারা বাঙালির মনে দীপ্যমান, তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির আজকে একটি মহোৎসব। তারা তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে আমাদের কবির প্রতি। আজকে জলপাইগুড়ির 7 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির দ্বারা অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তীর উৎসবে আজকে আমরা সকলে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এটাই বলবার যে আগামী প্রজন্মের প্রতি তার এই সমাজভঙ্গি, তার দৃষ্টি আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে। তার অগাধ পাণ্ডিত্য তার আমাদের বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। তাই আজকের এই আনন্দ উৎসবে আমরা সকলে মিলে এই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করব। এটাই আজকের আমাদের ধীরে ধীরে সংকল্প, এবং আগামী প্রজন্ম এগিয়ে যাবে তার সমাজ দর্শন এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে। এটাই আমাদের কাম্য। নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে বুধবার 25শে বৈশাখ উপলক্ষে জেলা গ্রন্থাগারে যথাযোগ্য সম্মানের সাথে দিনটি পালন করা হলো। নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে বুধবার জেলা গ্রন্থাগারে 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই দিন সকালে মাল্যদানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হয়। এরপর কবিগুরুর বিষয়ে আলোচনা হয় এখানে। অনুষ্ঠানও রয়েছে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাকে স্মরণ করে, তাকে আমাদের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুনছি। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতি 103 বছরের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শুধু কবিই নন, অনেক
সংগঠক এবং তিনি আমাদের এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা। সেই প্রতিষ্ঠাতা তার আজকে আমরা সেই জন্মদিন পালন করছি, কবিগুরুর জন্মদিন আমরা পালন করছি, আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি জন্মদিন পালন করছি। জলপাইগুড়িতে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো। আজ 25শে বৈশাখ জলপাইগুড়িতে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দিঘি এবং মন্দির চত্বরে বুধবার সকালে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নাচ, গান, আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ি চত্বর। বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে ছোট থেকে বড় সকলে মেতে উঠেছেন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের বিভিন্ন গান, শিশু শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয়। মূলত রবীন্দ্র ভাবনাটা ছড়িয়ে দেওয়াটাই লক্ষ্য উদ্যোক্তাদের। আজকে কি অনুষ্ঠান করছেন, কারা আপনারা এবং কি লক্ষ্যে করছেন, কারা, কি বিষয়? এটা হচ্ছে আমার জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির উদ্যোগে আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব পালন করছি। কি করছেন, কিভাবে করছেন, কি কি? আমরা শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শুরু করেছি। তারপর সভাপতি স্বাগত ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা আর কি। তারপরে আমাদের সদস্যরাই সমস্ত কিছু, যেমন নাচ, আবৃত্তি, গান, যে যেরকম পারছি এইভাবেই আমরা এই দিনটাকে সুন্দরভাবে প্রত্যেক বছরই আমরা উদযাপন করার চেষ্টা করি আর কি। কোথায় করছেন? এটা হচ্ছে রাজবাড়ি প্রাঙ্গণ আর কি। আর এটা হচ্ছে আমাদের সোসাইটি হচ্ছে জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটি। কেমন লাগছে সকালটা আজকে? আমাদের তো খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আমরা করি। ভীষণ সুন্দর, ভীষণ এক্সাইটেড থাকি আমরা সবসময়। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম গীতা দত্ত। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জলপাইগুড়ি শহরাঞ্চলিক কমিটির উদ্যোগে 25শে বৈশাখে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জলপাইগুড়ি শহরাঞ্চলিক কমিটির উদ্যোগে 25শে বৈশাখে রবীন্দ্র শোভাযাত্রা জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড়ে মিলিত হয়ে শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আদরপাড়ার দক্ষিণেশ্বর কালীবাড়ির সামনে এসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। কবিতা, নাচ, গানের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জলপাইগুড়ি শহরে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা মিলিত হয়ে রবীন্দ্র ভাবনা নিয়ে জলপাইগুড়ি শহরে প্রতি বছর শহরের বিভিন্ন এলাকায় প্রভাতী শোভাযাত্রা নিয়ে পথ চলা হয়। শহরের বিভিন্ন এলাকায় রবীন্দ্র সচেতনতা, রবীন্দ্র ভাবনা নিয়ে যাতে চর্চা বৃদ্ধি পায়, এই লক্ষ্যেই সংগঠনের এই ভাবনা। আগামী বছর শহরের অন্য এক প্রান্তে এরকমই কর্মসূচি গ্রহণ করা হবে। আদরপাড়া এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকেও সংগঠনের প্রতিষ্ঠা দিবস এবং রবীন্দ্র জয়ন্তী একত্রিতভাবে পালিত হয়। কামারপাড়া থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কামারপাড়ায় পরিমল মিত্র ভবনে শেষ করে সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যৌথভাবে জলপাইগুড়ি শিক্ষক ভবনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সাম্প্রদায়িকতা বিরোধী চেতনা, মানুষে মানুষে ভালোবাসার যে বার্তা, সেটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস করি। বিশেষ করে এই সময়ে যে আমরা যারা বসবাস করছি, এই সময় চারদিকে যে হিংসার বিদ্বেষ বিষের যে বাষ্প চারদিকে ধুমায়িত হচ্ছে এবং মানুষের মধ্যে যে বিভেদ গড়ে তুলবার যে একটা অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, আমাদের মনে হয়েছে রবীন্দ্রনাথ বোধহয় তার ঊর্ধ্বে এবং তার যে চিন্তা চেতনা, তার যে সামগ্রিক বাণী এবং ভাবনা, সেটি মানুষের মধ্যে সঞ্চারিত করা আমাদের শিল্পী, লেখক এবং যারা সুস্থ মানুষ, সুস্থ চেতনা সম্পন্ন মানুষ, তাদের আমাদের দায় এবং দায়িত্ব। সেই জন্য মানুষে যাতে এই বিদ্বেষ বিষ আর না ছড়িয়ে পড়ে, একে অপরকে ভালোবাসায় এবং মানবিকতার চেতনাতে আমরা সমৃদ্ধ হতে পারি, উদ্বুদ্ধ হতে পারি, রবীন্দ্রনাথের দর্শনকে সামনে রেখে এই ভাবনাতেই আজকে এই আয়োজন। আপনার নাম? আমার নাম দীপঙ্কর রায়। আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শহরাঞ্চলিক কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক। ঢাকার প্রেমিক ও মেটেলির প্রেমিকার সাক্ষাতের ঘটনায় ধুন্ধুমার কাণ্ড মালবাজারে। বাংলাদেশের ঢাকা নিবাসী প্রেমিক ও ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত নিবাসী প্রেমিকা দেখার সাক্ষাতের পর তাদের নিয়েই ধুন্ধুমার কাণ্ড মালবাজারে। সেই বাংলাদেশি নাগরিককে আটক করতে এসে পুলিশ ও জনতার বাগবিদণ্ডায় উত্তপ্ত মাল শহরের ক্যালটেক্স মোড়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ডুয়ার্সের মেটেলি থানার বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা গ্রামের এক তরুণী ও এক বাংলাদেশি নাগরিকের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এই বাংলাদেশি নাগরিকের এবং ওই তরুণীর মধ্যে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই বাংলাদেশি যুবক। তরুণী তাতে রাজি হয়।
সেই মতো পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে ভারতে আসে যুবক। সোমবার যুবক মালবাজারে আসে তরুণীকে নিয়ে যেতে। তরুণীর বাড়িতে কিছু না জানিয়ে যুবকের সঙ্গে পালিয়ে যায়। এদিকে তরুণীর খোঁজ না পেয়ে সোমবারই মেটেলি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে পরিবার। মঙ্গলবার ওই তরুণী এবং বাংলাদেশি যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আটক করে মালবাজার থানার পুলিশ এবং তাদের মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশকে। সেই মতো মেটেলি থানার পুলিশ মালবাজার থানায় এসে ওই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে মেটেলি থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝপথে মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে আচমকাই পুলিশের গাড়ি বিকল হয়ে যায়। গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হতে থাকে। সেই সময় তরুণীর পরিবারের লোকজন এবং মাথা চুলকার গ্রামবাসীরা সেখানে চলে আসে। পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা। ওই বাংলাদেশি যুবককে মারধর করতে শুরু করে। তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবার এবং গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা তৈরি হয়। ক্যালটেক্স মোড়ের মানুষজন ছুটে আসে। তারাই পুলিশদের উদ্ধার করেন। খবর পেয়ে মালবাজার থানার আইসি সমীর তামাংয়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তরুণী ও যুবককে আবার ঘুরিয়ে মালবাজার থানায় নিয়ে আসে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে তরুণীর পরিবারের অভিযোগ, ওই বাংলাদেশি নাগরিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই যুবক আন্তর্জাতিক নারী পাচার চক্রের সাথে যুক্ত থাকতে পারে এবং এর আগেও এই ব্যক্তি 3টে বিয়ে করেছে বলে দাবি তরুণীর পরিবারের। কি করতে আসছিলেন এখানে? কি করতে আসছিলেন এখানে? কি বিজনেস আপনার? এখান থেকে কত মেয়ে পাচার লাখ লাখ পাইছি এখানে বাংলাদেশি আচ্ছা, আপনার নামটা আমাকে একটু বলবেন। আচ্ছা, আপনার বোন সম্ভবত মানে পালানোর চেষ্টা করছিল, কি বিষয় একটু বলুন তো আমাকে। পালানোর চেষ্টা করেনি, ওনাকে পালিয়ে নিয়ে গেছে, মানে অপহরণ করার চেষ্টা, কিডন্যাপ করার চেষ্টা। আচ্ছা, কে করলো চেষ্টাটা? এটা তো ছেলেটা। ছেলেটার নাম জানা আছে? ছেলেটার নাম তো পরে জানতে পারছি যে কামাল নাকি। আচ্ছা আচ্ছা, কত দিনের পরিচয় ছিল আপনার বোনের সাথে? পরিচয় তো ছিল না, মানে আমরা জানি না যে কতদিন থেকে পরিচয় মনে হয় বেশি দিন পরিচয়ই ছিল না মনে হয়। ছেলেটার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাংলাদেশি, পরে শুনতেছি ঢাকা টাঙ্গাইলে। আচ্ছা, তো এখন আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ যে আমাদের দেশ থেকে এইভাবে আমরা মেয়েকে নিয়ে যে পাচার করতেছে, এটা তো আমরা হতে দিব না। এটা আমার বোনের সাথে হয়েছে, এটা দুদিন বাদ অন্য জঙ্কার বোনের সাথেও হতে পারে, এটা তো আমরা হতে দিব না। আচ্ছা, আমাদের যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই যে ঢাকার যে ব্যক্তি, তিনি এর আগেও 3টে বিয়ে করেছেন। 3টে বিয়ে করেছেন, মানে এটা সত্যি? এটা সত্যি। আচ্ছা, এটা কি মানে জানতে পারলেন আপনারাও? হ্যাঁ, আমি জানতে পারছি। উনি যখন বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেছে, তখন ওনার ভাইও ফ্যামিলির লোক খুঁজতেছে, তখন আমাদের নাম্বার যোগাযোগ করে উনি বলছিল। আচ্ছা, এখন আপনারা মানে হ্যাক করছে। আচ্ছা, এখন আপনারা থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করছি। আচ্ছা, আপনার নাম? মোস্তাকিমা। আপনার নাম? আপনি মেয়ের মা? হ্যাঁ। রাতের অন্ধকারে রিসোর্টে আচমকাই হাজির দাতাল হাতি। রাতের অন্ধকারে আচমকাই রিসোর্টে হাজির হলো দাতাল হাতি। ডুয়ার্সের মেটেলি ব্লকের একটি বেসরকারি রিসোর্টে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে চলে আসে দাতাল হাতিটি। হাতি দেখে উৎসাহের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার পর্যটকেরা। রিসোর্টে থাকা পর্যটকরা সেই ছবি ক্যামেরা বন্দি করে। বেশ কিছুক্ষণ রিসোর্টের ভেতরে ঘুরে বেরিয়ে সেখান থেকে চলে যায় দাতাল হাতিটি। তবে এদিন রিসোর্টের কোনো ক্ষয়ক্ষতি করেনি হাতিটি। এর আগেও কয়েকটি রিসোর্টে ঢুকে তাণ্ডব চালিয়েছে হাতি, যদিও এদিন রিসোর্ট চত্বরে শুধুমাত্র ঘুরে বেরিয়ে জঙ্গলে ফেরে হাতিটি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফের হার ছিনতাইয়ের অভিযোগ উঠল জলপাইগুড়িতে। ফের হার ছিনতাইয়ের অভিযোগ জলপাইগুড়িতে। বুধবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। এদিন শান্তিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এক মহিলার গলার সোনার চেন ছিনতাই করে পালিয়েছে 2 দুষ্কৃতী বলে অভিযোগ। খোয়া গিয়েছে প্রায় 2 ভরি সোনার হার বলে দাবি। বারবার এমন ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, গত 27শে এপ্রিল শনিবার সন্ধ্যায় মুহুরিপাড়ার এক মুদি দোকানের মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় 2 দুষ্কৃতী বলে অভিযোগ। এরপর 30শে এপ্রিল সোমবার শান্তিপাড়ায় এক বীমা সংস্থা দপ্তরের সামনে থেকে প্রকাশ্যে এক মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় 2 দুষ্কৃতী। যদিও এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দুটি ছিনতাইয়ের ঘটনায় সিসি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে খোয়া যাওয়া সোনার হার এখনো খুঁজে পায়নি পুলিশ বলে সূত্রের খবর। নতুন করে আবার আজ শহরের শান্তিপাড়া এলাকায় একই কায়দায় গলার সোনার হার ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতীর দল বলে অভিযোগ। জানা গিয়েছে, এদিন মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার বাসিন্দা ফজলুর রহমান তার স্ত্রী জামেলি রোশনকে নিয়ে ময়নাগুড়িতে মামার বাড়ি যাচ্ছিলেন। বউবাজারে অটো করে নেমে টোটোতে শান্তিপাড়ায় যাচ্ছিলেন বাস ধরতে। শান্তিপাড়ার মোড়ে টোটো থেকে নেমে হেঁটে যাওয়ার সময় একটি বাইকে 2 দুষ্কৃতী এসে গলার হারটি ছিনতাই করে দ্রুত গতিতে পালিয়ে যায় বলে জানান জামেলি। তিনি বলেন, 2 ভরি সোনার হার ছিল। খুবই আতঙ্কে আছি, থানার দ্বারস্থ হয়েছি। কি হয়েছে দিদি বলুন তো? আমরা এক জায়গায় যাচ্ছি মামার বাড়ি যাবো তো কি একটু সোনা টোনা পড়বো না, এখন হাতের টাতের পড়ে গেছে, আমি খুলে রাখলাম এখন সোনা। আমরা সর্দারপাড়া থেকে উঠে অটোয় বউবাজারে নাম অটোয়, তারপর ওইখান থেকে টোটো করে বউবাজারে মিষ্টি মুখে মিষ্টি নিলাম, নিয়ে ওই টোটোতে আবার আমরা ইয়েতে কি বলে ওই জায়গাটার নাম শান্তিপাড়ায় স্টেটে উঠবো। ওইখানে আর কি নামার একটু পরে আমার হাজব্যান্ড একটু আগে আমি একটু পরে। কিসে ছিলেন আপনারা? টোটো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তারপরে কোথা থেকে যে কে 2 জন এসে বাইক থেকে, আমরা তো আমাদের মতোই যাচ্ছি না, কোথা থেকে এসে এমন করে লকেট চেন সহ একবারে লকেটটাতে হাত ধরে চেন ছিঁড়ে নিয়েছে। অবশ্য কিছুটা চেন আমার কাছে আছে, মানে পিছনে লেগেছিল, সামনাটা ছিঁড়ে এসছে। হ্যাঁ, টেনে আর এইখানে কিছু লেগেছিল। কয়জন ছিল? 2 জন। কি ছেলে মানে বাচ্চা বয়স নাকি? না, এখন ওটা তো বলতে পারবো না। হেলমেট, একজন বাইকে বসা, একজন বাইক চালাচ্ছিল। বাইকে বসা এখন সামনের জন নিল না পিছনের জন, আমরা তো অত এত ফুল ইয়েতে চলে গেল নিমেষেই। আমার হাজব্যান্ড পেছন দৌড়াচ্ছিল, লোকগুলাও মানে ওখানে যারা আছে ওরাও তো বুঝতে পারেনি, ওরাও চিল্লাচ্ছিল, চিল্লাতে ওরা নিমেষেই চলে গেল। ওরা তো বাইকে, কোন দিকে গেল ওরা? ওই যে ট্রাফিকের যে সোজা রাস্তাটা গোশালার দিকে চলে গেল। লকেটটা কি আছে? না, লকেট সহ নিয়ে গেছে, ফটোটা আছে। টোটাল তাহলে কতখানি সোনা ছিল? টোটাল 2 ভরি তো একটা মালাই তো বেশি। 2 ভরি? হ্যাঁ, লকেট আলাদা করে। বলছি দিনের আলো এরকম একটা ঘটনা ঘটলো শহরে, কি বলবেন? এটা তো দুঃখজনক। এটা তো আমরা তাহলে সোনা কিনবো বা পরবো কেমন করে? আমাদের তো মেয়েদের সোনা পরার ইচ্ছা প্রচুর। আপনি কি শুনেছেন 2 দিন আগেও একই রকম ভাবে 2টা মহিলার কাছ থেকে একই রকম ভাবে ছিনতাই হয়েছে? এটা তো প্রায় দেখাই যায়, মোবাইলে টিভিতে দেখি, কিন্তু মানে আমরা তো কিনি কোথাও মামা বাড়ি বা বাবার বাড়ি, যেখানে আত্মীয়র বাড়ি যাবো, একটু তো সোনা গানা পড়তে ইচ্ছা করে। বলছি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা এখানে তো ওদের তো মানে এত সিসি ক্যামেরা, এত পুলিশ প্রশাসন, কিন্তু এইভাবে যদি আমরা পরিষেবা বা আমাদের কোনো কিছু সুরক্ষা না পাই, তাহলে মনে করেন যে আমরা সোনা করবো বা কেমন করে কিনবো, কেমন করে আমরা কি গোদরেজে কি রাখার জন্য এরপরে কি সোনা পরে বেরোতে ভয় পাচ্ছেন? পাবো না, আমাদের তো মানে সোনা আর নাই, বাবার বাড়ির আছে, স্বামীর বাড়ির আছে, সোনা তো অনেক, সব মেয়েদেরই সোনা অনেক থাকে, কম বেশি। শহরে কি নিরাপত্তার প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। এই দিন দুপুরে যদি এরকম হয় তাহলে আমরা
মানে সোনা নিয়ে গেলো, কাল আমাদেরও যে উঠায় নিয়ে যাবে না, এটা কি আমরা বলতে পারি? এখন যদি সোনা নিয়ে যায়, এখন অজ্ঞান করে তো নিয়েও যেতে পারে আমাদেরকে। আমার ডাক নাম লাভলি আর ভালো নাম জামিয়াতুল হোসেন। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় উত্তরবঙ্গের জেলা থেকেই সেরার শিরোপা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় উত্তরবঙ্গের জেলা থেকেই সেরার শিরোপা। এবছরের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে অভিক দাস। সে আলিপুরদুয়ার জেলার ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। তার মোট প্রাপ্ত নাম্বার 496, 99.2% নম্বর পেয়ে রাজ্যে সেরা হয়েছে সে। অভিক 2022 সালের মাধ্যমিকে সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিল। মাধ্যমিকের 700-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল 690। অভিকের এমন রেজাল্টে খুশি যেমন পরিবারের সদস্যরা, তেমনি ভীষণভাবে আপ্লুত স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। অবশ্যই খুব ভালো লাগছে এবং পরীক্ষা যে ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো, তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে। কতটা আশা ছিল, কি বলবে? আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে, একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। কত ঘন্টা পড়তে, কতজন গৃহশিক্ষক ছিল? নিয়মিত আমি পড়াশোনা করতাম, নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ঘড়ি ধরে পড়াশোনা করিনি, কিন্তু যখনই মন চেয়েছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল। তো মোটামুটি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। আর গৃহশিক্ষক আমার 6টা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং বেঙ্গলি। তো 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। কি করেছে এরপরে, কি নিয়ে পড়বে? আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। তুমি মাধ্যমিক কত স্থান পেয়েছিলে? আমি মাধ্যমিকে রাজ্যে 4th হয়েছিলাম। কেমন লাগছে বলুন? দুর্দান্ত অনুভূতি, দারুণ অনুভূতি, গর্বের অনুভূতি। আলিপুরদুয়ার জেলা তথা ম্যাকুলাম স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস। ও সবসময় ভালো ছেলে, মাধ্যমিকেও 4th হয়েছিল। ও একটা দুটো সাবজেক্টের 1-2 নাম্বারের জন্য হয়তো প্রথম 1-2-এ থাকতে পারেনি। এবার উচ্চ মাধ্যমিকে প্রথম, এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষাকর্মী, শিক্ষক, ছাত্র, গার্জিয়ান, অভিভাবক, ম্যানেজিং কমিটি, আলিপুরদুয়ারবাসী, জেলাবাসী, শহরবাসী প্রত্যেকে দারুণ 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 খুশি। সেলিব্রেট করবেন তো? অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে, অভিজ্ঞকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ, পাড়া, ওয়ার্ড, জেলা সবাই সেলিব্রেট করবে, এটাই আমার আশা। স্যার, আপনার নাম এবং পোর্টফোলিওটা? আমার নাম সঞ্জিত ধর, আমি ম্যাকুলাম স্কুল পরিচালন সমিতির সভাপতি। এবছর উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি শহরে সম্ভাব্য প্রথম 480 নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। 480 নম্বর পেয়ে জলপাইগুড়ি শহরে সম্ভাব্য প্রথম জেলা স্কুলের উচ্চ মাধ্যমিক ছাত্র। জলপাইগুড়ি শহরে সম্ভাব্য প্রথম পৃথ্বীশ চক্রবর্তী, তার প্রাপ্ত নাম্বার 480। পৃথ্বীশ এবার জলপাইগুড়ি জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র পৃথ্বীশ। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিল সে। পৃথ্বীশ বাংলায় পেয়েছে 92, ইংলিশে 97, কেমিস্ট্রিতে 97, অঙ্কে 90, ফিজিক্সে 95 এবং বায়োলজিতে 99। এই বিষয়ে পৃথ্বীশ জানায়, আমি শুধু পড়াশোনাই করতাম না, পড়াশোনার পাশাপাশি ফুটবলও খেলতাম। আমি পড়াশোনা আর খেলাধুলো দুটোকেই সাথে নিয়ে এগিয়েছি, কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় কিছুদিন খেলাধুলা কমিয়ে দিয়েছিলাম। আমার পরবর্তীতে ফিজিক্সের ওপর গবেষণা করার ইচ্ছা আছে। পৃথ্বীশের বাবা প্রদীপেন্দু চক্রবর্তী জানান, ভেবেছিলাম ছেলে 1 থেকে 10-এর মধ্যে হবে, কিন্তু কিছু কিছু বিষয়ে নাম্বার কমে যাওয়ায় সেটা হলো না। যাই হোক, ও যা নাম্বার পেয়েছে আমরা তাতেই খুশি। ভালোই লাগছে, কিন্তু আরটু হতে পারতো আর কি। বললাম শহরের মধ্যে সম্ভবত তুমি প্রথম হয়েছো, তো এইটা কতটা আনন্দের বিষয়? হ্যাঁ, এটা আনন্দিত তো অবশ্যই, কিন্তু মানে আরটু চেষ্টা করলে হয়তো আরটু ভালো হতে পারতো। এই যে জেলায় যে কয়েক বছর থেকে কোনো র্যাঙ্ক করতে পারছে না, এটা নিয়ে কি বলবো তুমি? এটা বলবো মানে যারা করতে পারেনি ঠিক আছে, কিন্তু যারা করবে তো তারা যেন আরও বেশি চেষ্টা করে, সেটাই বলবো। যা হয়ে গেছে, ওর যারা আসবে তারা যেন আরও বেশি ভালো চেষ্টা করে। পড়াশোনাটা কিভাবে করতে, খেলাধুলার বা অন্যান্য বিষয়? হ্যাঁ, মানে খেলাধুলো আমি করতাম, পাশাপাশি পড়াশোনা চলতো, বিভিন্ন গৃহশিক্ষক ছিল, টিউশনেও যেতাম।
আর তারপরে লাস্টলি সেলফ স্টাডিটাই করতে হতো। সেলফ স্টাডিটাই মানে এইচএসের জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেটাই বেশি প্রয়োজন। কি হওয়া ইচ্ছা? এমনি তো পরবর্তীকালে মানে ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। বলো কিছু করতে সময় দিতে মানে এইচএস বা মাধ্যমিক বলবো, তার পরীক্ষার আগে পর্যন্ত সবই চলতো, কিন্তু পরীক্ষার আগে এসব বন্ধ থাকতো। তো মানে দুটোকে একসাথে মানিয়ে নেওয়া মানে মানিয়ে চলাটা খুব একটা অসুবিধার ব্যাপার ছিল না কখনোই, কারণ আমার দুটো করতেই ভালো লাগতো। আর পড়াশোনাটাও এর মাঝখানে ছিল মানে অবশ্যই, কারণ পড়াশোনা করতেও ভালো লাগতো, তো অসুবিধা এই কোনোটাতেই ছিল না সেভাবে। চেষ্টাও করেছিল, কিন্তু আশানুরূপ মানে পশ্চিমবাংলায় একটা র্যাঙ্ক করা আমরা ভাবছিলাম হয়তো করবে, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারিনি। যাই হোক, ওকে আমরা মানসিক জোর দিয়েছিলাম যাতে ও উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে করতে পারে, সেই চেষ্টাও করেছিল। কিন্তু ও পড়াশোনাও যেমন করতো, পাশাপাশি খেলেও বেড়াতো, খুব খেলতো, ফুটবল নিয়ে মাতামাতি করে বেশি। আচ্ছা, কেমন এই যে কেমন ফল হলো, এই কেমন এমনি যা ফল হলো ঠিকই আছে। মানে আমরা ভেবেছিলাম হয়তো 1 থেকে 10-এর মধ্যে 1, 2, 3, 4 হয়তো না, কিন্তু শেষের দিকে 7, 8, 9, 10-এর মধ্যে হয়তো থাকবে। কারণ অপরিশ্রমী ছেলে, পড়াশোনাও করতো, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করতো, তো ভেবেছিলাম হয়তো থাকবে। তো একটু বাংলাতে নাম্বারটা একটু কমে গেছে, সেই দিক থেকে। শহরে তো সম্ভাব্য প্রথম পৃথ্বীতে কতটা আনন্দিত। দেখুন, ব্যাপারটা হলো যে আমি তো নিজের জীবনে কখনো প্রথম হয়নি, সেক্ষেত্রে আমার ছেলে যদি জেলায় প্রথম হয় বা শহরে সম্ভব প্রথম হয়, এর থেকে আনন্দের আমাদের পরিবারের কাছে আর কিছুই থাকতে পারে না। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো, কিন্তু মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ির। কিন্তু বিগত বছরগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জেলার ছাত্রছাত্রীরা মেধা তালিকায় যেমন স্থান পেয়েছে, তেমনি অর্জন করেছে নজর কাড়ার সাফল্য। এবছর মাধ্যমিকে পার্শ্ববর্তী কোচবিহার ও উচ্চ মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেও প্রথম 10-এ নাম নেই জলপাইগুড়ির। এ বিষয়ে 2024 সালের উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস বলেন, আজকের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর আমরা কিছুটা হতাশ হলাম, কেননা প্রথম 10-এ জেলার ছাত্রছাত্রীদের নাম নেই। তবে আগামীতে জেলা থেকে যাতে ভালো ফলাফল ছাত্রছাত্রীরা করতে পারে সেই ব্যাপারে প্রচেষ্টা করা হবে। গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয়গুলিতে অতিরিক্ত যাতে ক্লাসের ব্যবস্থা করা যায় ও ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে পর্যালোচনা করা যায় তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে এবিটিএ জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান, জেলায় ভালো ফল না হওয়ার পেছনে সরকারি নীতি, শিক্ষা দপ্তরের নীতি পরিলক্ষিত হয়। চা বাগান অঞ্চল এলাকাগুলো থেকে শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার নিয়ে শহরে চলে যাচ্ছেন, ব্যাপক প্রভাব পড়ছে পড়াশোনায়। তাছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি, সরকারি উদাসীনতা বিভিন্ন বিষয়গুলি সার্বিকভাবে জেলায় পড়াশোনার ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে। তবে আগামী দিন সার্বিকভাবে জলপাইগুড়ি জেলায় শিক্ষার মান বাড়াতে দলমত নির্বিশেষে সকলে মিলে সচেষ্ট হওয়া প্রয়োজন বলে তিনি জানান। দেখা যাচ্ছে মেধা তালিকায় জলপাইগুড়ি থেকে সেরকম নেই, উচ্চ মাধ্যমিকের ফল আজকে বেরিয়েছে, কি বলবেন, কি মনে হয়? আজকে এখনও অবধি যা ফলাফল দেখলাম তাতে আমরা জলপাইগুড়ি শিক্ষক সমাজ খুবই হতাশ যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে আমরা 1 থেকে 10-এর মধ্যে কাউকে পাইনি। কিন্তু তা বলে যে জেলার রেজাল্ট খুবই খারাপ সেটাও আমি বলবো না। র্যাঙ্কের দিক থেকে আমরা একটা পিছিয়ে রয়েছি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের প্রতি ভরসা আছে যে আমরা পরবর্তীকালে জলপাইগুড়ি জেলায় যে এই র্যাঙ্কের ক্রাইসিসে ভুগছি সেখান থেকে আমরা নিশ্চয়ই আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমরা বেরিয়ে আসবো। কি মনে হয় এরকম, কেননা সব জলপাইগুড়ি থেকে এর আগেও বেশ কয়েকবার মেধা তালিকা এসেছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো কি মনে হয়? অ্যাকচুয়ালি আমাদের জলপাইগুড়ি জেলাতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরে আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের লোকজনের সাথে কথা বলে যে জিনিসটা আমরা একটা জায়গায় পৌঁছিয়েছি, সেটা জলপাইগুড়ি জেলাটাকে যদি আমরা দেখি এখানে 3টে পার্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে শহর এবং শহরতলি এলাকা, আরেকটা হচ্ছে এগ্রিকালচার বেল্ট রয়েছে, আরেকটা হচ্ছে আমাদের চা বাগান এবং ফরেস্ট বস্তি এলাকা রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এগ্রিকালচার বেল্ট এবং চা বাগান ফরেস্ট এলাকা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার, অতএব তাদের ক্ষেত্রে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি খুবই হতাশাজনক আমাদের হচ্ছে। শুধুমাত্র শহর বেল্ট যে স্কুলগুলোতে তার রেজাল্টটা আমরা ভালো দেখছি। তা আমরা প্রশাসনিকভাবেও সরকারের কাছে আমরা আবেদন করেছি যে এই জায়গা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমরা শিক্ষক সংগঠনগতভাবেও আমরা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রীষ্মের ছুটির পরেই বিদ্যালয় যখন খুলবে তখন আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের যে জায়গাগুলো সমস্যা হচ্ছে আমরা এগুলো মেটানোর চেষ্টা করব, এবং জলপাইগুড়ি জেলাতে আমরা আগামী বছর নিশ্চিত এই রেজাল্টটা থেকে অনেক ভালো করার চেষ্টা করব।
নাম আর যে দায়িত্বে আমি অঞ্জন দাস, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা জয়েন্ট কনভেনার 2024 সালে। এবারও আমাদের জলপাইগুড়ি জেলায় প্রথম 10-এর মধ্যে কোনো পরীক্ষার্থী নেই। মাধ্যমিকও এবছর প্রথম 10-এর মধ্যে ছিল না। এই প্রবণতাটা বিগত 4-5 বছর ধরে আমাদের জেলায় রয়েছে, যে আমাদের জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের নিরিখে আমরা পশ্চিমবাংলায় একদম শেষের দিকে। এটা সার্বিকভাবে পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে এবং জলপাইগুড়ি জেলাও তার ব্যতিক্রম নয়। এর পেছনে কারণ হচ্ছে সরকারি নীতি, শিক্ষা দপ্তরের নীতি। একটা অপরিকল্পিতভাবে আমরা দেখছেন যে গরমের ছুটি হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ কলকাতায় যখন গরম পড়বে তখন উত্তর বাংলায় গরম পড়বে, এরকম একটা নীতি নিয়ে চলছে এই সরকার। এবং এই আমাদের জেলার চা-বাগিচা অঞ্চল, সেখানে যে হিন্দি মাধ্যম বিদ্যালয়গুলো আছে, নেপালি মাধ্যম বিদ্যালয়গুলো তো আছে, সেই ক্ষেত্রে শিক্ষক সংখ্যার অপ্রতুলতা। একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো থেকে, চা-বাগিচা অঞ্চলের বিদ্যালয়গুলো থেকে বেরিয়ে গেছেন, শহরের স্কুলগুলোতে এসছেন। এবং এই বদলির ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে পিটিআর মানা হয়নি, অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত মানা হয়নি। এমনও দেখা গিয়েছে শহরে ছাত্রই নেই, অথচ সেইখানে বদলি হয়ে এসছেন শিক্ষকরা, শিক্ষাকর্মীরা। এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিদ্যালয় শিক্ষা দপ্তর যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এবং শিক্ষা বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সেটা নেই, এবং সর্বোপরি শিক্ষক নিয়োগে দুর্নীতি, সবটাই প্রভাব ফেলেছে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের চা-বাগিচা অঞ্চলে ক্লাস 7-8-এ পড়া ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আর্থসামাজিক পরিস্থিতি ভালো নয়। আমরা চেষ্টা করছি, আমরা শিক্ষক সংগঠন হিসাবে চেষ্টা করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকার। জলপাইগুড়ি জেলার সার্বিকভাবে শিক্ষার মান কিভাবে উন্নীত করা যায়, ছাত্রছাত্রীরা যাতে ফলাফল ভালো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেই বিষয়ে একটা সুনির্দিষ্ট বাস্তব পরিকল্পনা দরকার। এবং সেই পরিকল্পনা করতে গেলে শুধুমাত্র একমুখী নয়, সকলকে নিয়ে দলমত নির্বিশেষে এই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে আমাদের বসা দরকার। এবং আগামী দিনে যাতে জলপাইগুড়ি জেলার শিক্ষার মান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, সেই বিষয়ে সকলেরই সচেষ্ট হওয়া উচিত। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইল্ট, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। নতুন রূপে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন কোচবিহার থেকে পাড়ি দিল শিয়ালদহে। নতুন রূপে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন কোচবিহার থেকে শিয়ালদহে পাড়ি দিল ট্রেনটি। নতুন রূপে ঝকঝকে ট্রেন পেয়ে খুশি নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, আইসিএফ কোচ ছিল, এখন বদলে হলো এলএইচবি। এরই সঙ্গে আসন সংখ্যা বেড়ে গেল। আগে 2 টায়ারে কোচে 48টি সিট ছিল, বর্তমানে বেড়ে দাঁড়ালো 52-তে। একই সঙ্গে 3 টায়ারে 64টি সিট ছিল, বেড়ে দাঁড়ালো 72-এ। এসি প্রথম শ্রেণীতে আগে হাফ HA1 ছিল, এখন ফুল HA1 হয়েছে। এসি 2 টায়ারে একটি কোচ বেড়ে 2টি কোচ হয়েছে। কৃষ্ণ চৌধুরী। কি করেন আপনি? আমি স্যার ট্রেনে খাবার বিক্রি করি। হ্যাঁ, গাড়িটা নতুন চালু হয়েছে, এটা গাড়িটা ভালো পরিষ্কার ভালোই আছে, ঠিক আছে, আজকে থেকে চালু হয়েছে এটা। আপনি খাবার? হ্যাঁ, মানে মানুষ, হ্যাঁ, প্যাসেঞ্জার সব ঠিকই বলে করেছে। এই যে ঝাঁ চকচকে ট্রেন, হ্যাঁ, অন্যান্য ট্রেনের থেকে পরিষ্কার কেমন লাগছে আপনারা পরিষেবা? হ্যাঁ, ভালো স্যার, সার্ভিস করতে ভালো লাগছে স্যার। কেন? এই যে সব নতুন হচ্ছে গাড়ি। হ্যাঁ বলুন।
নতুন গাড়ি আছে, আজকে নতুন চালু হলো। এটা আমার নতুন কি পুরাতন ছিল, নতুন মানে রেটটা চালু করেছে আজকে, খুবই ভালো লাগে। সবগুলো কামড়ে কি চকচকে? হ্যাঁ স্যার, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এখন তো পরিষ্কার আছে স্যার, আজকে চালু হয়েছে, সব পরিষ্কারই আছে। কেমন লাগছে আপনাদের? ঠিক আছে, কাজ করে ভালো লাগছে? হ্যাঁ স্যার। কি নাম আপনার? কৃষ্ণ চৌধুরী। কোথা থেকে কোথায় আপনার ডিউটি, কোথায় কাজ আমি করেন? কিষানগঞ্জ থেকে বাক্সরিয়া শামসিয়াদি যায়, যেখানে গাড়ি পায় অন্য আবার ঘুরেছে কিষানগঞ্জ। এই যে এটা কোন ট্রেনে যাতায়াত করছেন এবং কি মনে হচ্ছে? এটা নতুন একটা কামরা দিয়েছে বলছে, নতুন, হ্যাঁ পুরোটাই। এটা তো উত্তরবঙ্গ এক্সপ্রেস, তো আমার তো প্রথমবার এখানে জার্নি করা, আর প্রথমবার জার্নি করেই তো আমার বেশ ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো সবকিছু, বেডশিট সবকিছু নতুন এখানে। তো প্রথমবার যাত্রী হিসেবে আমি পুরোপুরি স্যাটিসফাই। ব্যাস। অন্য ট্রেনের থেকে একটু ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো, যথেষ্ট ভালো। এরকম কিভাবে বলি, কারণ আমি তো কি ভালো মানে পেলেন? টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা প্রয়োজন, এবং যা যা থাকে না অন্য ট্রেনে অনেক সময় পাওয়া যায় না, হয়তো স্যানিটাইজার বা কিছু ওয়াশ, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আজ থেকে তো চালু হলো এই কোচ। হ্যাঁ হ্যাঁ, নতুন করে আজকে থেকে চকচকে কোচ। হ্যাঁ, বলবো এটাই যে এরকম ভাবে যেন সবসময় চলতে থাকে, সব যাত্রীরাই যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ট্রেনটাকে পেতে পারে। ট্রেন পরিষেবা যদি হ্যাঁ, আমাদেরও কর্তব্য আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অবশ্যই আমাদেরও আছে, যারা যাত্রীদেরই বেশি কর্তব্য, কি কর্তব্য? যাতে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এখানে ওখানে প্যাকেট যাতে না ফেলা হয় এরকম। কি নাম? আমার নাম রাহি মিত্র। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী বিভিন্ন সংগঠনের তরফ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়িতে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় উত্তরবঙ্গের জেলা থেকেই সেরার শিরোপা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।